হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব পদার্থের চৌম্বক ধর্ম ওয়ান শট। এইটা তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে স্যার পদার্থের চৌম্বক ধর্মের ওয়ান শট চাই, পদার্থের চৌম্বক ধর্মের ওয়ান শট চাই। তো চলো ভাই, চলে এসছে পদার্থের চৌম্বক ধর্মের ওয়ান শট। দেখো, এই চ্যাপ্টারটা খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, প্রথম থেকে ভালো করে বুঝবে, ঠিক আছে? যতটুকু দরকার ঠিক ততটুকু পড়াবো, উলফাল কিচ্ছু পড়াবো না, কিছু অঙ্কও তোমাদের সলভ করিয়ে দেবো। আশা করছি ঠিকঠাক বুঝবে। চলো শুরু করা যাক। পদার্থের চৌম্বক ধর্ম, ঠিক আছে? দেখো, প্রথমত আমাদেরকে জানতে হবে যে একটা চুম্বকের কটা পোল। এটা আমরা সবাই জানি যে একটা চুম্বকের দুটো পোল, একটা নর্থ পোল, একটা সাউথ পোল। এটা একটা দণ্ড চুম্বক, আমি বাজার থেকে কিনে এনেছি। এটা নর্থ পোল, এটা সাউথ পোল। আর কি কি পড়ে এসছি আমরা? যে নর্থ পোল থেকে তোর চুম্বক বলরেখা বেরিয়ে যায়, সাউথ পোলে গিয়ে শেষ হয়। এখান থেকে বেরিয়ে যায়, এখানে গিয়ে শেষ হয়। এখান থেকে বেরিয়ে যায়, এখানে গিয়ে শেষ হয়। খুব ভালো কথা, নর্থ পোল থেকে বেরিয়ে যায়, সাউথ পোলে গিয়ে শেষ হয়, ঠিক আছে? আর কি পড়েছিলাম? যে দুটো চৌম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। বেশ, আচ্ছা, তোমরা যখন তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা পড়েছিলে, আমি রিসেন্ট একটা ওয়ান শটও নিয়েছি, সেখানে তোমাদের এই কথাটা মনে পড়ছে যে বলেছিলাম যে দুটো আধান, একই আধান কিন্তু বিপরীত জাতীয়, মানে মাইনাস কিউ আর প্লাস কিউ যদি পরস্পর থেকে আর দূরত্বে থাকে, তাহলে এরা এই যে গোটা সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা বলি একটা তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে? তেমনি এখানেও তাই, একটা দণ্ডচুম্বকের নর্থ আর সাউথ, ঠিক তোমার মনে হচ্ছে না যে এটা একটা ঠিক ওই তড়িৎ দ্বিমেরুর মতো? এখানে যেমন প্লাস কিউ আর মাইনাস কিউ, এখানেও তেমনি নর্থ আর সাউথ একটা ডিস্টেন্সে আছে। এইটা যেমন তড়িৎ দ্বিমেরু, ঠিক এটাকেও তো আমি বলতে পারি যে চৌম্বক দ্বিমেরু। এটা যেমন তড়িৎ দ্বিমেরু, দুটো মেরু আছে, তেমনি এইটাকেও আমরা বলতে পারি চৌম্বক দ্বিমেরু। বাজার থেকে চৌম্বক কিনতে পাওয়া যায়, বার ম্যাগনেট, বা এটাকে বলে বার ম্যাগনেট। এই বার ম্যাগনেট কিনতে পাওয়া যায়, যার একদিকটা হয় নর্থ পোল, একদিকটা হয় সাউথ পোল। তাহলে এটা কেমন লাগছে দেখতে? এটা ঠিক তড়িৎ দ্বিমেরুর মতো লাগছে। তাহলে এখানে যেমন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করতো, এখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কাজ করবে। এখানে যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল, এখানে চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকবে। এখানে যেমন তুমি অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়েছিলে, এখানেও তুমি অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবে। এখানে যেমন তুমি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়েছিলে, এখানেও তুমি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পাবে। সেম টু সেম। যারা তড়িৎ ক্ষেত্র ভালো করে পড়েছো, এইটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? আর যারা পড়োনি, একবার ওয়ান শট ভিডিওটা দেখে নাও, কমেন্ট সেকশনে ওয়ান শটের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো চলো এবার আমরা কি পড়বো কিনা সেটা বলি। দেখো, আমরা যখন তড়িৎ দ্বিমেরু ভ্রামক পড়েছিলাম, তখন বলেছিলাম যে পি, এই পিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই পি মানে হচ্ছে এইটা মাইনাস কিউ ছিল, এইটা প্লাস কিউ ছিল, পজিটিভ আধান আর নেগেটিভ আধান ছিল। তো পি সমান আমরা পড়েছিলাম যে কিউ ইন্টু আর, কারণ এদের মাঝের ডিস্টেন্স ছিল আর। এবার যখন আমরা, হ্যাঁ, এবার অনেকে বলবে না স্যার আমরা পড়েছিলাম কিউ ইন্টু টুয়েলভ। ঠিক আছে, নো প্রবলেম, তখন দূরত্বটাকে আমি টুয়েলভ নিয়েছিলাম, তার মানে একটা আধানের মান গণিত মধ্যবর্তী দূরত্ব। তেমনি তুমি যদি একটা চুম্বককে নাও, তাহলে এই চুম্বকের দ্বিমেরু ভ্রামক হবে, এইটা মনে করো নর্থ পোল, এটা মনে করো সাউথ পোল, ঠিক আছে? এদের দুটো পোলের মধ্যে ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে এর যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক পি এম, সেইটা হবে কিউ এম ইন্টু ডি। এটা খুব ভালো করে মনে রাখবে, কিউ এম ইন্টু ডি। স্যার এখানে যেমন এই কিউটা ছিল আধান আর আর হচ্ছে দূরত্ব, তাহলে এখানে আমি কি বলবো? এখানে এই কিউ এমটা হচ্ছে মেরু শক্তি, আর এইটা তো দেখতেই পাচ্ছ মধ্যবর্তী দূরত্ব, দুটি মেরুর মধ্যবর্তী দূরত্ব। আর এই পিএমটা কি? পিএমটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। আশা করি ক্লিয়ার। দেখো, আশা করি ক্লিয়ার। বেশ, এবার দেখো, এতদূর পর্যন্ত ক্লিয়ার হলে এবার আমরা এগিয়ে যাব। এবার অনেকে কোশ্চেন করবে, আচ্ছা স্যার সবই বুঝলাম, ঠিক আছে, তাহলে আমরা যেমন এখানে অক্ষীয় অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়েছিলাম, এইটা অক্ষীয় অবস্থান, অক্ষীয় অবস্থানে আমরা যেমন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়েছিলাম, তেমনি এখানেও কি আমরা পাবো? অবশ্যই পাবো। আচ্ছা, আমি এইটাকে ডি ধরে নিই,
ডি ধরে নিই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। মাঝের দূরত্বটা ডি, তাহলে এইখানটাও কি হয়ে যাবে, এটা 12 দিয়ে বুঝেছি বলে, ওকে নো প্রবলেম। একটু মনে করে দেখো, তোমরা অক্ষীয় অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত পেয়েছিলে? তোমরা বলেছিলে যে স্যার এইটা মাইনাস কিউ, এইটা প্লাস কিউ, মাঝখান থেকে আর দূরত্বে আপনি যদি একটা পয়েন্টকে নেন, এই পয়েন্টটা মনে করুন এম পয়েন্ট, তাহলে এম পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়েছিলাম ই সমান কে, কে মানে 1/4πε0, ঠিক আছে, কে কিউ ইন্টু ডি, ডি মানে মাঝের দূরত্ব, ঠিক আছে, বাই আর কিউব, একটা 2 ছিল ইন্টু 2, তার মানে আলটিমেটলি পেয়েছিলাম কে ইন্টু 2p বাই আর কিউব, যেখানে পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। একটু মনে করে দেখো তোমরা এইটা পেয়েছিলে। আর যখন লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটা বিন্দুতে নিয়েছিলে, হ্যাঁ, এটাকে আমি যদি E1 বলি, তাহলে E2 তোমরা কি পেয়েছিলে বলো তো, কে ইন্টু পি বাই আর কিউব। তাহলে অক্ষীয় অবস্থানে তোমরা পেয়েছিলে 2p বাই আর কিউব, আর এই লম্ব সমদ্বিখণ্ডক স্থিত স্থানে পেয়েছিলে পি বাই আর কিউব। তো এই দুটো তোমরা তড়িৎ ক্ষেত্রের জন্য পেয়েছিলে, মানে তড়িৎ দ্বিমেরুর জন্য পেয়েছিলে। তাহলে চৌম্বক দ্বিমেরুর জন্য স্যার কি হবে, একই রকম, সেম টু সেম। ওই জন্যই বলছি যারা তড়িৎ ক্ষেত্র ভালো করে পড়েছো, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে নর্থ পোল, এইটা হচ্ছে সাউথ পোল। তাহলে তুমি যখন এই মিডিল পয়েন্ট থেকে অক্ষীয় অবস্থানে কোনো একটা বিন্দু এম নিয়ে নিচ্ছ, তাহলে এই দূরত্বটাকে আমি যদি আর নিই, তখন বলবো যে E1 সমান কত হবে, কে তো আর হবে না ভাই, কেটা তো হতো 1/4πε0, সেটা তড়িৎ ক্ষেত্রের জন্য। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের জন্য হবে কি হবে, চৌম্বক ক্ষেত্রের জন্য হবে μ0/4π, 2p এর জায়গায় হয়ে যাবে 2pm, কারণ ম্যাগনেটিক বলে, ঠিক আছে, এম দিয়ে আমি ম্যাগনেটিককে ডিনোট করছি, বাই আর কিউব। এইটা তখনই হবে যখন আর ইজ মাচ মাচ গ্রেটার দেন ডি। তো এখানেও তো তাই হয়েছিল, এইগুলা কখন হয়েছিল, যখন আর ইজ মাচ মাচ গ্রেটার দেন ডি। আর আমাদের অঙ্ক দিলে এই ফর্মুলা দিয়েই দেবে। বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে স্যার, এবার যখন আমরা লম্ব সমদ্বিখণ্ডক স্থিত কোনো বিন্দুতে চলে যাব, তখন কি পাবো, একই রকম পাবো ভাই, শুধু পিটা হয়ে যাবে পিএম। তখন আমরা E2 পেয়ে যাব μ0/4π PM বাই আর কিউব, ব্যাস, তখন পেয়ে যাব PM বাই আর কিউব। বলো, আশা করি ক্লিয়ার। তো এই দুটো পেয়ে গেলাম। তোমাকে অনেক সময় বলবে যে E1 আর E2 এর মধ্যে রিলেশন কি, তখন তুমি কি বলবে যে স্যার E1 সমান 2E2, ঠিক আছে, E1 সমান 2E2, এটাও মনে রাখতে হবে। এইবার একটা কোশ্চেন আসবে, এবার তোমরা বলবে স্যার দ্বিমেরু ভ্রামক কি শুধুমাত্র দণ্ডচুম্বকেরই হয়, কারেন্টের লুপের হয় না? কারণ আপনি তো আগে পড়িয়েছিলেন যে একটা কারেন্টের লুপের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তখন এই লুপটাও তো একটা ম্যাগনেটের মতোই বিহেভ করে। এইদিকে কারেন্ট যাচ্ছে স্যার, আই কারেন্ট, তাহলে এইটাও তো ম্যাগনেটের মতোই বিহেভ করছে। তাহলে এর চৌম্বক দ্বিমেরু ভ্রামক কি হবে, যখন কারেন্ট যাচ্ছে এর ব্যাসার্ধ মনে করো আর, ঠিক আছে, তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামক PM হয়ে যাবে কারেন্ট ইন্টু এরিয়া, ঠিক আছে, তাহলে কারেন্ট ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার যদি এটা বৃত্তাকার হয় তাহলে পাই আর স্কোয়ার হবে, যদি এটা স্কোয়ার হয়, এটা যদি এরকম স্কোয়ার হয়, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বাহু মনে করো এ করে, তাহলে তখন তুমি কি বলবে, তখন PM হবে আই ইন্টু এ স্কোয়ার, বাহু স্কোয়ার, ঠিক আছে। বলো, আশা করি ক্লিয়ার, ডান, ওকে। দেখো, তাহলে কারেন্ট ইন্টু এরিয়া, আচ্ছা, তাহলে PM এর একক কি, অ্যাম্পিয়ার ইন্টু এরিয়া কি মিটার স্কোয়ার, তাহলে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, এটা হচ্ছে PM এর একক, ঠিক আছে, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, ডান। বলো, আশা করি ক্লিয়ার। তাহলে একটা লুপের ক্ষেত্রে সেখানেও কিন্তু দ্বিমেরু ভ্রামক হয়, সেই দ্বিমেরু ভ্রামকটা কত, এই যে বললাম, ঠিক আছে, কারেন্ট ইন্টু এরিয়া, ওকে, বেশ। এবার দেখো, ওকে, সবই ঠিক আছে। এবার আমরা পড়ব যে একটা আধান যখন ঘুরপাক খাচ্ছে, কিউ আধান, একটা কিউ মানের আধান যখন পাই 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 করে ঘুরপাক খাচ্ছে, তখন তার দ্বিমেরু ভ্রামক কত হবে। চলো দেখা যাক। তুমি বলবে দেখুন স্যার, আমি ধরে নিচ্ছি ও ভি বেগে ঘুরছে, এর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে PM সমান কারেন্ট ইন্টু এরিয়া। বেশ, কারেন্ট মানে আই মানে হচ্ছে গিয়ে কিউ বাই টি ইন্টু এরিয়া। বেশ, কিউ এর জায়গায় আমি কিউ লিখলাম। আর টি মানে কি, টি মানে হচ্ছে পর্যায়কাল,
পর্যায়কাল মানে হচ্ছে দূরত্ব বাই বেগ, এটা মাথায় রাখবে। একবার যদি ঘুরে আসে তাহলে দূরত্ব কত, 2πr, আর বেগ কত, ভি। ওকে, তাহলে আমি 2πr বাই ভি নিয়ে নিলাম, ইন্টু এ হচ্ছে গে কত, πr², তাহলে এ হচ্ছে πr²। বলো, আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি যে কিউ ভি বাই 2πr ইন্টু πr²। তাহলে পাই কাটলাম পাই কাটলাম, আর কাটলাম আর কাটলাম, একটা আর থাকলো। তাহলে পিএম ইকুয়াল টু কি হয়ে গেল, পিএম ইকুয়াল টু হয়ে গেল, দেখো পিএম ইকুয়াল টু যেটা হয়ে গেল যে কিউ ভি আর বাই 2, পিএম ইকুয়াল টু কিউ ভি আর বাই 2। দেখো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে কি, একটা কিউ আধান যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার চৌম্বক ভ্রামক। ঠিক আছে, আধানের ক্ষেত্রে। আচ্ছা, তোমরা ক্লাস 11-এ পড়েছিলে কৌণিক ভরবেগ এল সমান কি পড়েছিলে, এটা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ তোমরা পড়েছিলে এল সমান এম ভি আর। ঠিক আছে, এবার আমি যদি এই পিএমটাকে এল দিয়ে লিখতে চাই তাহলে কি করব, তুমি বলবে দেখুন স্যার আপনি পিএম সমান যেটা লিখেছেন সেটা হচ্ছে কিউ ভি আর বাই 2। ওকে, এবার আমি কি করছি, এম দিয়ে গুণ করে দিচ্ছি, এম ভি আর বাই 2m ইন্টু কিউ। এম ভি আর মানে তো স্যার এল, তাহলে এল বাই 2m ইন্টু কিউ, এইটা স্যার হয়ে গেল পিএম। তাহলে পিএম এর যেমন এইটা একটা এক্সপ্রেশন পেলে, তেমনি এইটাও একটা এক্সপ্রেশন। কি না, পিএম সমান, আমি আরও একটা এক্সপ্রেশন লিখে দিচ্ছি, তোমরা খাতায় অবশ্যই এটা নোট করে নেবে, যে কিউ বাই 2m ইন্টু এল। যদি পিএম এর মাথায় এখানে ভেক্টর দাও তাহলে এল এর মাথাতেও ভেক্টর হবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে কৌণিক ভরবেগের দিক এবং চৌম্বক ভ্রামকের দিক একই দিকে। কৌণিক ভরবেগ যেদিকে হবে চৌম্বক ভ্রামকও সেই দিকে হবে, যদি আধানটা পজিটিভ হয়, যদি আধানটা পজিটিভ হয়। ওকে, বেশ। এবার যদি আমাকে বলে তুমি ইলেকট্রনের চৌম্বক ভ্রামক বের করো, এই কিউ আধানটা যদি কিউ না হয়ে একটা ইলেকট্রন ঘোরে, স্যার এটা কোথাও কি সম্ভব, কেন সম্ভব নয়? একটা অ্যাটমের ভেতরে কে ঘুরপাক খায়, ইলেকট্রনই তো ঘুরপাক খায়, তাই না? তাহলে একটা অ্যাটমের ভেতরে যদি একটা ইলেকট্রন ঘোরে, হ্যাঁ, এটা যদি ইলেকট্রন ঘোরে, তাহলে তুমি তখন বলবে যে স্যার আপনি যেটা লিখেছিলেন পিএম ইকুয়াল টু কিউ বাই 2m ইন্টু এল, এটা স্যার একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে, এটা ই মাইনাস ই বাই 2m ইন্টু এল হয়ে যাবে। এবার আপনি যদি এইদিকে পিএম এর মাথায় ভেক্টর দেন, এইদিকে এল এর মাথায় ভেক্টর হবে, তাহলে স্যার এখানে যেটা ব্যাপার হবে যে এল, পিএম এর ডাইরেকশন হচ্ছে এল এর বিপরীত দিকে, পিএম এর ডাইরেকশন হচ্ছে এল এর বিপরীত দিকে। বলো, আশা করি ক্লিয়ার। দেখো, পিএম এর ডাইরেকশন হচ্ছে এল এর বিপরীত দিকে। বেশ, এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে। এবার দেখো, ওকে, এবার দেখো আমি যদি শুধুমাত্র মানের কথা বলি তখন তুমি কি বলবে, স্যার পিএম ইকুয়াল টু ই বাই 2m ইন্টু এল, শুধু মানের কথা বললে, তাহলে ই বাই 2m, এল এর জায়গায় কি লিখবো, NH বাই 2π। স্যার এটা কি করে এলো, একে তো চিনতে পারছি না। মনে করো একটা হাইড্রোজেন অ্যাটমের চারিদিকে, মানে নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন ঘুরছে। বোর কি বলছে, বোর বলছে বন্ধু যেখানে খুশি ইলেকট্রন থাকতে পারবে না, এই ধারণাটা চেঞ্জ করতে হবে। কি না, ইলেকট্রন সেখানেই থাকবে যেখানে কৌণিক ভরবেগ h/2π এর সাধারণ গুণিতক বা সরল গুণিতক, তার মানে NH/2π, যেখানে H হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কৌণিক ভরবেগের জায়গায় আমি NH/2π লিখতে পারি। তখন তুমি এখানটা কি লিখবে, তখন n এর জায়গায় লিখবে, এটা তো কক্ষপথের সংখ্যা জানো, আর এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, এর ভ্যালু কত, 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। দেখো, আশা করি ক্লিয়ার। বেশ, তাহলে ই বাই 2m, ঠিক আছে, NH কাট, NH কাট কেন লিখলেন স্যার, H কাট মানে h/2π। ঠিক আছে, এটা অ্যানাদার একটা কনস্ট্যান্ট, H কাট ইজ ইকুয়ালস টু h/2π। বলো, আশা করি ক্লিয়ার।
ওকে, আশা করি ক্লিয়ার। এবার যদি তোমাকে বলে যে এন ইকুয়াল টু 1 নাম্বার কক্ষপথ, এন ইকুয়াল টু 1, তার মানে আমি কোন কক্ষপথের কথা বলছি? কে অরবিটের কথা বলছি। তাহলে আমি কে অরবিটের কথা বলছি, তাহলে পিএম তখন কি হবে? পিএম হবে E/2m। ঠিক আছে, এনের জায়গায় 1 বসাও, তাহলে এইচ কাট, EH কাট বাই 2m, তাহলে পিএম ইজ ইকুয়ালস টু EH কাট বাই 2m। এই যে জিনিসটা না, এইটার একটা স্পেশাল নাম দেওয়া হলো, এটার নাম দেওয়া হলো বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন। তো বোর ম্যাগনেটনের রাশিমালা এটা মনে রেখো, এটা মিউ দিয়ে লেখা হয়, মিউ, মিউ ইকুয়াল টু EH কাট বাই 2m। বলো, আশা করি ক্লিয়ার। ওকে, তো এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা একটা কথা বলো আমাকে, তোমরা এরকম পড়েছিলে না যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র এইদিকে কাজ করছে, একটা তড়িৎ দ্বিমেরুকে তুমি এখানে রাখলে, এখানে যদি তুমি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখো তো তার উপর একটা টর্ক কাজ করবে, সেই টর্ক সমান কি পড়েছিলে বাবা? যে পি ক্রস ই, এইটা ছিল টর্কের রাশিমালা। ঠিক তেমনি তুমি যদি একটা চৌম্বক ক্ষেত্রে, সুষম চুম্বক ক্ষেত্রে একটা চৌম্বক দ্বিমেরুকে রাখো, তাহলে তার উপরও টর্ক কাজ করবে। সেই টর্কটা কত হবে? টাও ইকুয়াল টু তখন হবে পিএম ক্রস বি, এটা মাথায় রাখবে, ঠিক আছে, পিএম ক্রস বি। এবার তুমি পিএম এর জায়গায় কি লিখবে? আই ইন্টু এ, তাহলে আই এ ক্রস বি, ঠিক আছে। কারণ আমি তোমাকে বলেই দিয়েছি, তুমি যদি একটা লুপকে রাখো, একটা তড়িৎবাহী লুপ একটা চুম্বকের মতো আচরণ করবে, তো তার যে চুম্বক ভ্রামক হবে পিএম, সেইটা কত? কারেন্ট ইন্টু এরিয়া। তো সেটাই আমি এখানে লিখে দিয়েছি। বলো, আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। এই এক্সপ্রেশনগুলো তোমাকে মনে রাখতে হবে। বেশ, এইবার আমরা কয়েকটা ম্যাগনেটিক প্রপার্টি সম্পর্কে জানবো। দেখো, প্রথমত একটা কথা বলি, তোমরা সলিনয়েডের চুম্বক ক্ষেত্র পড়েছিলে। সলিনয়েড, সলিনয়েড কেমন দেখতে হয়? এইটা হচ্ছে সলিনয়েড, এরকম একটা পেঁচানো তার, তাই তো। তো এর মাঝে যদি বায়ু মাধ্যম থাকে, তাহলে তোমরা বলেছিলে, তড়িৎ চুম্বক যারা পড়েছ তারা জানো অবশ্যই, মিউ নট এন আই, এইটা বলেছিলে, যেখানে এন হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, আর মিউ নট হচ্ছে বায়ু বা শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতা। আশা করি ক্লিয়ার। ওকে, তো যখন তুমি এর মাঝে অন্য কোনো মিডিয়াম নিয়ে চলে আসবে, তখন কিন্তু এইটা আর হবে না, বি ইকুয়াল টু মিউ নট এন আই হবে না। অবভিয়াসলি তখন মিউ চেঞ্জ হয়ে গেছে, তাহলে তখন তুমি যদি এটাকে বি ড্যাশ লেখো, বা এটাকে বি নট লিখলে এটাকে বি লিখছো, তাহলে তখন তুমি লিখবে মিউ এন আই। কেন? কারণ চৌম্বক ভেদ্যতা পাল্টে গেছে যখন অন্য মাধ্যম দিয়ে রিপ্লেস করে দিলে। মনে করো মাঝে তুমি লোহা ভরে দিলে, মাঝে এই জায়গাটা তুমি লোহা দিয়ে ফিল করে দিলে, আয়রন দিয়ে ফিল করে দিলে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে জেনারেলি। তাহলে আমি যদি তোমাকে বলি, আচ্ছা একটা কথা বলো, বি বাই বি নট দ্যাট ইজ ইকুয়ালস টু কত? তুমি বলবে স্যার সবাই কেটে যাবে, মিউ বাই মিউ নট পড়ে থাকবে, ঠিক আছে, পড়ে থাকবে। তো এই বি বাই বি নট, এইটাকেই আমরা বলবো মিউ আর, রিলেটিভ রিলেটিভ পারমেবিলিটি বা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। সেটা কত? মিউ বাই মিউ নট, এর নাম কি? আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। বলো, আশা করি পুরো ক্লিয়ার তোমাদের কাছে, পুরো ঘটনাটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। মানে ব্যাপারটা কিরকম বলো তো, যে আমি একজনের রেসপেক্টে আর একজনকে দেখছি, সেটাই তো আপেক্ষিক। আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, এগুলো তোমরা পড়েছো, ঠিক আছে। কারো রেসপেক্টে কাউকে দেখা, সেটাই হচ্ছে আপেক্ষিক। বেশ, তাহলে যদি অন্য মাধ্যম থাকে, সেটা আমি লিখি কিরকম করে? বি ইকুয়াল টু মিউ এন আই, এটা না লিখে আমি মিউ এর জায়গায় লিখতে পারি মিউ আর মিউ নট এন আই, ঠিক আছে। তুমি একটু খেয়াল করে যদি দেখো, তুমি তড়িৎ ক্ষেত্র তো এরকম একটা জিনিস পেয়েছিলে, কিরকম বলো তো। দেখো, আমি যদি বলি যে তুমি ই এর রাশিমালা কি পেয়েছিলে? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। যখন তুমি অন্য মাধ্যম দিয়ে এটাকে রিপ্লেস করে দিলে, তখন তুমি এটাকে ই ড্যাশ বলছো, তখন 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার, ঠিক কিনা? এবারে এপসাইলন যদি আমি না লিখে
এপসাইলেন নট দিয়ে লিখি তখন কি লিখবে 1/4 পাই কে এপসাইলেন নট কিউ বাই আর স্কোয়ার। তো এই যে তুমি লিখলে কে এপসাইলেন নট, তাই না? এই কেটা কি? এই কেটাই তো আসলে এপসাইলেন বাই এপসাইলেন নট, এই কেটাই তো এপসাইলেন বাই এপসাইলেন নট, তাই না? এই দুটোর অনুপাত। তো এখানে কি কি আছে? এখানেও তো তাই লিখলাম মিউ আর, ঠিক ওটা ওই কে এর মতোই দেখতে। তাহলে মিউ আর সমান কি? মিউ বাই মিউ নট, মিউ আর সমান মিউ বাই মিউ নট। বলো, আশা করি ক্লিয়ার। তো অনেকটা তুমি কিন্তু মিল খুঁজে পেয়ে যাবে যদি একটু ভালো করে দেখো। এবার দেখো, এবার আমরা পড়বো যে চুম্বকন কি। চুম্বকনকে এম দিয়ে লেখা হয়, ঠিক আছে? তোমরা যেহেতু ম্যাক্সিমাম জন ছায়ার বই পড়ো, ছায়া প্রকাশনীর বই পড়ছো, তাই আমি ওই সিম্বলগুলোই ডিনোট করছি। চুম্বকন, চুম্বকন হচ্ছে একক আয়তনে, কোনো পদার্থের একক আয়তনে চৌম্বক ভ্রামক, ঠিক আছে? মনে করো তুমি একটা এখানে কোনো ধাতুর জিনিস নিলে, তো এখানে একটা ভি আয়তন কনসিডার করলে, ভি আয়তন। তো ভি আয়তন পদার্থে চৌম্বক ভ্রামক তুমি দেখলে পিএম, তাহলে তুমি বলবে স্যার ভি আয়তনে চৌম্বক ভ্রামক পিএম, তাহলে একক আয়তনে কত? পিএম বাই ভি। আসলে এইটাই হচ্ছে চুম্বকন, ঠিক আছে? একক আয়তনে চৌম্বক ভ্রামককেই বলা হয় চুম্বকন। তাহলে এম সমান পিএম বাই ভি। বলো, আশা করি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আমাকে বলতেই হয় যে আমরা এখন যে চৌম্বক ভেদ্যতা পড়লাম না, এই যে মিউ আর, তো এই মিউ আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে কিছু পদার্থকে ক্লাসিফাইড করা হলো, কিছু ম্যাগনেটিক মেটেরিয়ালকে। যদি এক নম্বরে বলি মিউ আর এর ভ্যালু লেস দ্যান 1 হয়, তাহলে আমরা বলবো তাকে তিরশ্চৌম্বক পদার্থ, তিরশ্চৌম্বক। যদি মিউ আর গ্রেটার দ্যান 1 হয়, তাহলে বলবো পরাচৌম্বক পদার্থ। যদি মিউ আর মাছ মাছ গ্রেটার দেন 1 হয়, তাহলে বলবো অয়স্চৌম্বক পদার্থ, ঠিক আছে? তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। স্যার এইগুলো কি? তিরশ্চৌম্বক পদার্থকে ম্যাগনেট আকর্ষণ করবে না খুব একটা, পরাচৌম্বক পদার্থকে আকর্ষণ করবে কিন্তু অতটা প্রবলভাবে নয়, আর অয়স্চৌম্বক পদার্থকে প্রবলভাবে আকর্ষণ করবে। তাহলে অয়স্চৌম্বক কি? এফি বলতে পারি, লোহা, ঠিক আছে? পরাচৌম্বক কি? পরাচৌম্বক আমি অ্যালুমিনিয়াম বলতে পারি। আর তিরশ্চৌম্বক কি? কপার বলতে পারি বা তামা বলতে পারি। বলো, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার এই ব্যাপারটা তোমাদের কাছে। ওকে, দেখো এবার নেক্সট চলে যাই। কি বলছিলাম? হ্যাঁ, চুম্বকন পর্যন্ত হয়েছে, চুম্বকন। এবার আমরা পড়ব চৌম্বক প্রবণতা। তার আগে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই। এই যে তো আমরা বলছি যে বি ইকুয়াল টু মিউ নট এন আই একটা সলিনয়েডের ক্ষেত্রে, বি ইকুয়াল টু এটাও লেখা যায়, বি ইকুয়াল টু বি নট যদি বলি তাহলে মিউ নট ইন্টু এইচ। স্যার এই এইচটা আবার কোত্থেকে এলো? এইচ হচ্ছে চৌম্বক প্রাবল্য, এইচ হচ্ছে চৌম্বক প্রাবল্য, ঠিক আছে? বি ইকুয়াল টু মিউ নট এইচ, ঠিক আছে? এবার দেখো, যদি আমি এখানে বি নটের জায়গায় শুধু বি লিখতাম তাহলে কি পেতাম? তার মানে আমি এই সলিনয়েডের ভেতরে প্রথমে বায়ু মাধ্যম রেখেছিলাম, তারপরে অন্য মাধ্যম রেখে দিয়েছি, তাহলে তখন কি পেতাম? দেখো, আচ্ছা তার আগে আমি একটা কথা বলে রাখি, এই যে বি আর এইচ এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা বোঝা যাক। এই বিটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ডেন্সিটি বা চৌম্বক প্রবাহ ঘনত্ব, আর এইচটা হচ্ছে চৌম্বক প্রাবল্য। এটা চৌম্বক ক্ষেত্র বলতে পারো বা এটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলতে পারো, চৌম্বক প্রাবল্য এটা চৌম্বক প্রাবল্য। এই জিনিস দুটোর মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য আছে, আর পার্থক্যটা খুব দারুণ পার্থক্য। এই চৌম্বক প্রাবল্য ঠিক করে যে এখানে কতটা স্ট্রং চৌম্বক ক্ষেত্র তৈরি হতে পারবে, ঠিক আছে? মানে এটা সোর্সের ওপর ডিপেন্ড করে। ধরে নাও
তুমি একটা সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছ, তো এর মাঝে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো এর ভেতরে এই এইচ এর ভ্যালুটা কি? এইচ ঠিক করবে যে আমি যদি কারেন্ট পাঠাই, বেশি করে যদি কারেন্ট পাঠাই, কারেন্ট যদি বাড়াই, তাহলে এইচ বাড়বে। তার মানে এইচ ঠিক করবে যে এখানে কতটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা কতটা স্ট্রং, এটা মাধ্যমের উপর নির্ভর করবে না, যে কারণে উৎপত্তি হচ্ছে সেই কারণের উপর নির্ভর করবে, তার মানে কারেন্টের উপর নির্ভর করবে। কিন্তু বি, বি কার উপর নির্ভর করবে? মাধ্যমের উপর নির্ভর করবে। বি ঠিক করবে যে এই মাধ্যমে সত্যি সত্যি কতটা চৌম্বক ক্ষেত্র আছে, সেইটা। বোঝা গেল? ক্লিয়ার? দুটোর কাজ আলাদা। বি মাধ্যমের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। বি ঠিক করে দেবে যে এই মাধ্যমে চৌম্বক ক্ষেত্র কতটা হোল্ড করতে পারছে, অন্য মাধ্যম হলে কতটা পারতো। কিন্তু এই এইচ ঠিক করবে কি না এখানে কতটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে, মাধ্যমের জন্য নয়। কি যে কারণে উৎপত্তি হচ্ছে সেই কারণটাকে প্রাধান্য দেবে, ঠিক আছে। বেশ, তাহলে বি নট ইকুয়াল টু মিউ নট এইচ, ভালো কথা। এবার যখন তুমি এটাকে নট না বলে, মানে বায়ু মাধ্যম না বলে তুমি অন্য মাধ্যম বলে দিচ্ছ, ঠিক আছে, বি বলে দিলে, তখন তুমি বলবে বি ইকুয়াল টু মিউ এইচ, ঠিক আছে, কারণ তখন আর মিউ তো আর মিউ নট নেই ভাই, অন্য মাধ্যম হয়ে গেছে, ঠিক আছে। বি ইকুয়াল টু তুমি বলবে তখন মিউ এইচ, ওকে। এবার আমি আরও একটা জিনিস এখানে বলতে পারি, মনে করো তুমি বায়ু মাধ্যমটাকে অন্য মাধ্যম দিয়ে রিপ্লেস করে দিয়েছো, তখন আমি বলবো আচ্ছা দেখো মিউ নট এইচ এটা তো থাকবেই, তার সঙ্গে কিছুটা বাড়বে। কতটা বাড়বে? মিউ নট ইন্টু এম। এই এমটা আবার কি স্যার? এমটা হচ্ছে চুম্বকন, যেটা আমরা একটু আগে পড়লাম, ঠিক আছে। তো তুমি যদি এখানে মিউ নটটাকে কমন নিয়ে নাও, তাহলে কি পাবে বলো তো? এইচ প্লাস এম, এইটা পাবে। তাহলে বি ইকুয়াল টু পেয়ে গেলে মিউ নট ব্র্যাকেট এইচ প্লাস এম। দেখো, আশা করি ক্লিয়ার, আশা করি তোমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা চলে যাব নেক্সট কনসেপ্টে। কি বলছে, কি বলছে দেখো, এবার আমরা এবার পড়বো চুম্বক প্রবণতা, যেটা বলছিলাম এতক্ষণ। চুম্বক প্রবণতা, ঠিক আছে। চুম্বক প্রবণতা কি জিনিস? চুম্বক প্রবণতা হচ্ছে, ধরে নাও, ধরে নাও এরকম, একটু আগে যখন তুমি চুম্বকন পড়লে তখন কি পড়লে? এম সমান পি এম বাই ভি, তার মানে একক আয়তনে চুম্বক ভ্রামককেই আমি বলি চুম্বক প্রবণতা। এখানে আমি বলবো যে কাপ্পা, কাপ্পা দিয়ে লিখবো, কোথাও আবার কাই দিয়েও লেখে, কাইও ব্যবহার করা হয়, কাপ্পা ব্যবহার করা হয়, আমি কাপ্পাই ব্যবহার করছি, ঠিক আছে, ওকে। তো কাই ইকুয়াল টু এম বাই এইচ, তার মানে কি? দেখো, একক আয়তনে চৌম্বক ভ্রামককে বলে চুম্বক প্রবণতা, আর একক প্রাবল্যের জন্য যে চুম্বকন তাকে বলবো, সরি এক্সট্রিমলি সরি ভাই, একক আয়তনে চুম্বক ভ্রামককে বলবো চুম্বকন, আর একক প্রাবল্যের দরুন চুম্বকনকে বলবো চুম্বক প্রবণতা। একক প্রাবল্যের দরুন চুম্বকনকে বলবো চুম্বক প্রবণতা, ঠিক আছে। বলো, আশা করি ক্লিয়ার হবে। বেশ, এবার তোমাকে বলবে একটা সুন্দর রিলেশন দিয়ে অঙ্ক করতে। কীরকম? কীরকম সেই সুন্দর রিলেশনটা কোনটা? দেখো, তোমাকে বলবে যে ফাইন্ড, আগে আমি এক্সপ্রেশনটা প্রুভ করিয়ে দিই। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন মিউ আর, তার মানে রিলেটিভ পারমেবিলিটি, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, অ্যান্ড কাপ্পা, এই দুটোর মধ্যে রিলেশন বের করো। দেখো কি হবে, এই দুটোর মধ্যে রিলেশন কি হবে? উই নো দ্যাট, বা আমরা জানি, বি ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস মিউ নট এম, ঠিক? আশা করি কোনো অসুবিধা নাই। তাহলে মিউ নট ব্র্যাকেট এইচ প্লাস এম, এখানেও কোনো অসুবিধা নেই। মিউ নটটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এইচটাকে যেমন আছে রাখলাম, এম এর জায়গায় লিখবো কে এইচ বা কাপ্পা এইচ, এটাও রেখে দিলাম। বি এর জায়গায় আমি কি লিখতে পারি সেটাও আমি আগে দেখিয়েছি, যে মিউ ইন্টু এইচ, কারণ যেহেতু ভিটা আমি অন্য মাধ্যমে চলে এসেছি, ঠিক আছে। এইটা কিন্তু আমি আগেই বলেছিলাম, যারা ফলো করছো এইটা আমি আগেই বলেছিলাম, এইটাকে আমি ভাঙলাম, ঠিক আছে। এবার তুমি যদি এইচ কমন নাও, দুদিক থেকে এইচটা কেটে যাবে,
তাহলে কেটে গিয়ে কি পড়ে থাকবে, মিউ ইকুয়াল টু মিউ নট 1 প্লাস কাপ্পা। তাহলে মিউ বাই মিউ নট ইকুয়াল টু 1 প্লাস কাপ্পা। তাহলে মিউ বাই মিউ নট মানেই তো আবার মিউ আর 1 প্লাস কাপ্পা। ব্যাস, তাহলে এইটা হচ্ছে রিলেশন বিটুইন রিলেটিভ পারমিবিলিটি অ্যান্ড চৌম্বক প্রবণতা। বলো ক্লিয়ার হবে? আশা করি ক্লিয়ার। দেখো এবার শুধু তো প্রমাণ করলে হবে না, জিনিসটা একটুখানি বুঝতেও হবে, একটু বোঝা যাক। দেখো তাহলে আমরা কি পড়লাম, যে রিলেশন বিটুইন পারমিবিলিটি অ্যান্ড ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। সাসেপ্টিবিলিটি মানে হচ্ছে চৌম্বক প্রবণতা, যেটা আমি বললাম। এবার জিনিসটা কি, এই এম আর কাপ্পা এদের মধ্যে পার্থক্য কি? ম্যাক্সিমাম জায়গাতে এটা তুমি কাই হিসাবে পাবে, কাই লেখা আছে দেখবে, ঠিক আছে? তো এদের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে চুম্বকন আর এইটা হচ্ছে চৌম্বক প্রবণতা। এদের মধ্যে পার্থক্য কি? একটা কথা ভাবো, একটা ক্লাসে মনে করো 3 জন পড়ে, এ বি আর সি, 3টে ছেলে পড়ে। দেখা যাচ্ছে যে এ যে আছে তার শেখার ক্ষমতা অনেক বেশি, বি এর একটু কম, সি এর আর একটু কম, ঠিক আছে? তাহলে টিচার যখন পড়াবে তখন এ খুব ভালো করে পড়াটা বুঝে যাবে, সে ভালো শিখবে কারণ তার শেখার ক্ষমতা বেশি, ঠিক আছে? বি একটু কম শিখবে, সি আর একটু কম শিখবে। তাহলে এই যে শেখার ক্ষমতাটা, এইটাকে আমি বলতে পারি তার প্রবণতা, মানে সে কতটা শিখবে, তার ক্ষমতা কতটা। এবার কতটা শিখলো, তার ক্ষমতা কতটা সে কতটা শিখতে পারে, তার ক্যাপাসিটি কতটা, সেইটা হচ্ছে চুম্বকন। আর সে কতটা শিখলো, পড়ানো হয়ে গেল, সে কতটা আসলে সত্যি সত্যি শিখলো, সেইটা হচ্ছে এই চুম্বকন, মানে এম। বোঝা গেল? তাহলে স্যার এখানে আবার কি করে বুঝবো জিনিসটা? মনে করো তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডে, হ্যাঁ, লোহাকে রেখেছো। যখন তুমি লোহাকে রেখেছো তখন সেই লোহার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড বেশি বেশি করে আসবে, তাহলে এর চুম্বকন বেশি হবে, লোহার চুম্বকন বেশি হবে, চুম্বক প্রবণতাও বেশি হবে। এবার তুমি যদি এখানে লোহার জায়গায় তামাকে রাখো তাহলে তার চুম্বক প্রবণতা কম হবে, আবার চুম্বকনও কম হবে। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তাহলে যার ম্যাগনেটিক প্রপার্টি যত ভালো হবে, যে যে আসলে অয়স্চুম্বক পদার্থ, তার চৌম্বক প্রবণতাও বেশি হবে বাকিদের থেকে। আমি যদি এখানে একটা কাঠকে রাখি, সেই কাঠের মধ্যে কি কোনো চৌম্বক ক্ষেত্র আসবে? আসবে না। তাহলে তার চৌম্বক প্রবণতা কম, তার ক্যাপাসিটি কম চৌম্বক ক্ষেত্রকে হোল্ড করার। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার জিনিসটা, যে চৌম্বক প্রবণতা কি আর চুম্বকন কি। ওকে, বেশ। এবার দেখো এবার তোমাদেরকে আমি একটা পিডিএফ দেখাই, সেখান থেকে কিছু জিনিস ক্লিয়ার করব, তারপরে আমরা চলে যাব আর্থ ম্যাগনেটিজমে বা আর্থ ম্যাগনেটিক ফিল্ডে। ঠিক আছে, দেখো, আশা করি দেখা যাচ্ছে পুরো পিডিএফটা, আমি একবার দেখে নিই। ওকে, তো এখানে কিছু জিনিস দেওয়া আছে, একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, চুম্বক, যে পদার্থ লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি চুম্বক পদার্থকে আকর্ষণ করে এবং নিজে চুম্বক ধর্ম দেখায় তাকেই চুম্বক বলা হবে। দুটো মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সমধর্মী মেরু বিকর্ষণ এবং বিপরীতধর্মী মেরু আকর্ষণ করে। একক চুম্বক মেরু বাস্তবে পাওয়া যায় না। খুব ইম্পর্টেন্ট, মানে শুধুমাত্র তুমি নর্থ পোল বা সাউথ পোল পাবে না, যখন পাবে দুটো একসাথে পাবে। ঠিক আছে, বেশ। চুম্বক দ্বিমেরু, সমান এবং বিপরীত দুটি মেরু অল্প দূরত্বে থাকলে তাকে আমরা বলবো চুম্বক দ্বিমেরু। এটা আমি ক্লিয়ার করে দিয়েছি। চুম্বক রাশিমালা, চুম্বক ক্ষেত্র কাকে বলে? যে অঞ্চলে চুম্বক বল অনুভূত হয় তাকে চুম্বক ক্ষেত্র বলে। আর চুম্বক ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্যের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। এটা আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম, এটা মনে রেখো, অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে এইচ এর একক। চুম্বক আবেশ মানে বি, মোট চুম্বক ক্ষেত্রকে আমরা বলবো চুম্বক আবেশ, যেটাকে আমরা টেসলা দিয়ে লিখি, একক হচ্ছে টেসলা। চুম্বকন, একক আয়তনে দ্বিমেরু ভ্রামককে আমরা বলবো চুম্বকন। ঠিক আছে, এরও একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। চুম্বক প্রবণতা কাই এম দিয়ে লেখা হয়, মাত্রাহীন রাশি, এর কোনো মাত্রা নেই। ঠিক আছে, আর চুম্বক ভেদ্যতা যেটা মিউ বলছি, মিউ এর এসআই একক হচ্ছে হেনরি পার মিটার, এটাও মনে রাখবে। মিউ এর এসআই একক হেনরি পার মিটার, একটু নোট করে রাখবে এগুলো। হ্যাঁ, চলো এবার নেক্সট পিডিএফে যাই, নেক্সট পেজে যাই, কি বলছে দেখি।
দ্বিমেরু ভ্রামক মেরু শক্তি এবং কার্যকর দৈর্ঘ্যের গুণফল সেটাও বলে দিয়েছি না, পিএম ইকুয়াল টু কত, কিউএম ইন্টু ডি। ওকে, এর একক কি, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেন, মানে নেক্সট পেজ কি বলছে দেখো, তিনটে পদার্থ, ডায়াচুম্বক, ঠিক আছে, প্যারাচুম্বক আর ফেরোচুম্বক, এটা ইংরেজিতে দেওয়া আছে, ঠিক আছে। এই যেখানে এটা আমরা বলছি না যে যেটা বলছে ফেরো, ফেরো মানে হচ্ছে অয়স্চুম্বক, আর যেটা বলছি আমি প্যারা সেটা হচ্ছে পরাচুম্বক, আর যেটা ডায়া সেটা হচ্ছে তিরস্চুম্বক, ঠিক আছে। তাহলে কি এটা দুর্বলভাবে বিকর্ষিত হয়, কাই এম একের থেকে ছোট, অর্থাৎ মিউ আর একের থেকে ছোট, মিউ আর লেস দেন 1, স্থায়ী চুম্বক হয় না এটা দিয়ে। এগুলো উদাহরণ কি, বিসমাথ, তামা, রূপ, সোনা, ঠিক আছে। আর এইটা কি, এইটা হচ্ছে কি তোমার মিউ আর গ্রেটার দেন 1, ঠিক আছে। এটা দুর্বলভাবে আকৃষ্ট হয়, খুব বেশি আকৃষ্ট নয়, হালকা আকৃষ্ট হয়। অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, ম্যাগনেসিয়াম এইগুলো। আর এইটা কি, মিউ আর মাছ গ্রেটার দেন 1, এইটা দিয়ে স্থায়ী চুম্বক তৈরি হয়, প্রবলভাবে আকৃষ্ট হয়, স্থায়ী চুম্বক তৈরি হয়, ঠিক আছে। লোহা, নিকেল, কোবাল্ট এগুলো হচ্ছে উদাহরণ। বেশ, 20 তাপমাত্রা কি, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এইটা, যে তাপমাত্রায় উপরের ফেরত চুম্বক পদার্থ প্যারাচুম্বকে পরিণত হয়। তার মানে দেখো, আমি একটা কোনো ফেরোচুম্বক পদার্থ নিলাম, দিয়ে তাকে গরম করছি, মনে করো লোহা নিলাম দিয়ে গরম করছি, এই খুব বেশি গরম করলে না ও তার চুম্বকত্ব আস্তে আস্তে হারাবে, বুঝতে পেরেছো? তখন দিয়ে কি হয়ে যাবে, ফেরো হয়ে যাবে প্যারা, ঠিক আছে। এবার প্যারাচুম্বক আকর্ষিত হয় কিন্তু ক্ষীণভাবে আকর্ষিত হয়, প্রবলভাবে আকর্ষিত হয় না, তার মানে ম্যাগনেটিক প্রপার্টিটা আর কি হারিয়ে ফেলবে, বুঝতে পেরেছো? তো এই যে টেম্পারেচারের উপরে এটা হবে তাকেই আমরা বলবো 20 টেম্পারেচার বা 20 তাপমাত্রা। ডোমেন কি, ক্ষুদ্র অঞ্চল যেখানে দ্বিমেরুগুলো একই দিকে বিন্যস্ত তাকে বলে ডোমেন, ঠিক আছে। আর হিস্টেরিসিস এবং লুপ, এটাও ইম্পর্টেন্ট, একবার দেখে নাও কি বলছে না, চুম্বকন পিছিয়ে পড়ার ঘটনা, প্রতি চক্রে শক্তির অপচয়, তাকেই বলা হয় হিস্টেরিসিস। ব্যাপারটা একটু আমি বুঝিয়ে বলি। মনে করো তুমি কোনো একটা ম্যাগনেটকে চুম্বক ক্ষেত্রে রেখেছো, মানে কোনো একটা পদার্থকে, কি পদার্থ, অয়স্চুম্বক পদার্থ, অয়স্চুম্বক পদার্থ মানে চুম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হবে। মনে করো তুমি লোহাকে এই জায়গায় রেখেছো, বোঝা গেল, ঠিক আছে। এখানে ম্যাগনেট আছে, হ্যাঁ, তো ম্যাগনেটিক ফিল্ড, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তো যখনই তুমি এই দিকে দিলে চুম্বক ক্ষেত্রটা, সঙ্গে সঙ্গে কিন্তু নর্থ পোল থেকে সাউথ পোলেই চুম্বক ক্ষেত্র কাজ করে আমরা জানি, সঙ্গে সঙ্গে এর ভেতরে ডাইপোলগুলো, এখানে ডাইপোল আছে, ঠিক আছে, বা দ্বিমেরু আছে, এই দ্বিমেরুগুলো সবাই একই দিকে অ্যালাইন করে গেল, এরা সবাই একই দিকে অ্যালাইন করে গেল। যখনই তুমি চুম্বক ক্ষেত্র দিয়ে দিলে এরা এরকম করে ছিল, এরকম করে না থেকে এরা এবার সবাই একই দিকে চলে গিয়েছে, সবাই একই দিকে, বেশ খুব ভালো কথা, সবাই একই দিকে চলে গিয়েছে। এবার তুমি যদি একে ডিম্যাগনেটাইজ করো, ডিম্যাগনেটাইজ মানে আমি চাইছি যে এ পুরোপুরি চুম্বকত্বটাকে হারিয়ে ফেলুক, তাহলে আমাকে রিভার্স ফিল্ড দিতে হবে। তার মানে তখন আমি এইটাকে মনে করো নর্থ করে দিলাম, আর এইটাকে আমি সাউথ করে দিলাম, এইটাকে নর্থ করে দিলাম আর এইটাকে সাউথ করে দিলাম। যখনই এটা করবে সঙ্গে সঙ্গে ডাইপোলগুলো ঘুরে যাবে, আর এই ডাইপোলগুলো ঘুরতে গেলে না কিছুটা শক্তি অপচয় হয়, ঠিক আছে। আর এই যে কতটা শক্তি অপচয় হচ্ছে এইটাকেই বলা হয় হিস্টেরিসিস লুপ, মানে হিস্টেরিসিস লস। এবার এরকম মনে করো এখানে একটা আলমারি আছে, সেই আলমারিটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, আবার পিছিয়ে নিয়ে আসছি। এবার আমি যখন এগিয়ে নিয়ে গেলাম তখন তো ঠিক আছে, আমাকে কৃতকার্য করতে হচ্ছে, আবার আমি যখন পিছিয়ে নিয়ে আসছি আমাকে কিন্তু আবার কৃতকার্য করতে হচ্ছে, কার এগেনস্টে, ফ্রিকশনের এগেনস্টে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হচ্ছে, আর সেটা তাপ শক্তি হিসাবে নষ্ট হয়ে যাচ্ছে। তেমনি এখানেও তাই, তুমি একবার এইদিকে নিয়ে গেলে আবার তুমি যখন ঘুরিয়ে দিচ্ছ তখন এ তো ঘুরে যাচ্ছে, তাহলে এই ঘোরার জন্য এর একটা তাপ শক্তিজনিত শক্তি ক্ষয় হয়, আর সেটাই হচ্ছে হিস্টেরিসিস লস। ওকে, বেশ, একবার এই হিস্টেরিসিস লসের একবার মানে আমি তোমাদের গ্রাফটা একবার দেখাই, দাঁড়াও, হিস্টেরিসিস লুপ। ওকে, ওয়েট দেখাচ্ছি, হিস্টেরিসিস লুপ, দেখো ব্যাপারটা কীরকম হয় সেটা একটুখানি দেখাই। হিস্টেরিসিস লুপ, এই যে পাইছি এইটা, ঠিক আছে, এই যে দেখছো এই পাখির ঠোঁটের মতো, ঠিক আছে। তো এই এরিয়াটা আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমি শক্তি ক্ষয় কত হচ্ছে সেটা পেয়ে যাব। এই এরিয়াটাই হচ্ছে শক্তি ক্ষয়, হিস্টেরিসিস লস।
এটা হিস্টেরিসিস লুপ বলে এটাকে। তো এই হিস্টেরিসিস লুপের এরিয়া যদি আমি ক্যালকুলেট করে দিতে পারি বা ক্ষেত্রফল যদি ক্যালকুলেট করে দিতে পারি, তাহলে সেটা হচ্ছে কি না হিস্টেরিসিস লস। ক্ষেত্রফলই ডিনোট করে হিস্টেরিসিস লস বা হিস্টেরিসিস জনিত ক্ষয়। ওকে, তো চলো এবার নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই বা নেক্সট পেজে আমরা চলে যাই। ঠিক আছে, আবিষ্ট চুম্বকত্ব ও নিবর্তক বল বা এটা যে বলে এখানে বললাম না রিটেনটিভিটি। দেখো বলছে চুম্বক ক্ষেত্র সরানোর পরও কিছু চুম্বকত্ব থেকে যায়, এই থেকে যাওয়ার ঘটনাই হচ্ছে রিটেনটিভিটি। ওই যে বললাম না, আমি যখন চুম্বক ক্ষেত্র সরিয়ে নেবো, সেই চুম্বক ক্ষেত্র সরিয়ে নেওয়ার পরও কিন্তু সেই মেটেরিয়ালটার মধ্যে কিছুটা চুম্বকত্ব থেকে যায়, আর এইটাই হচ্ছে রিটেনটিভিটি। ওকে, আর কোরেসিভিটি, দেখো চুম্বকত্ব শূন্য করতে বিপরীত ক্ষেত্র প্রয়োগ করা হয়, আর এইটা কি বলা হয় কোরেসিভিটি। ওকে, আর স্যাচুরেশন, ক্ষেত্র বাড়ালেও চুম্বকত্ব আর বাড়ে না, একটা সময় পর গিয়ে চুম্বক ক্ষেত্র বাড়ালেও আর কিন্তু চুম্বকত্ব বাড়ে না। ঠিক আছে, তার মধ্যে চুম্বকত্বটা স্থির হয়ে যায়। আমি ওই যে মাঝে লোহা রাখলাম, দুদিকে দুটো ম্যাগনেট, একটা নর্থ পোল একটা সাউথ পোল রাখলাম, তো হয়তো আমি দেখা যাচ্ছে যে নর্থ পোলের ইন্টেন্সিটি বাড়াচ্ছি, নর্থ পোলটাকে আরো আমি শক্তিশালী করছি, কিন্তু দেখা যাবে একটা সময় পর গিয়ে ওর মধ্যে ওই লোহার মধ্যে চুম্বকত্বটা আর বাড়ছে না, স্থির হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তো ওইটাকে ওই সিচুয়েশনটাকে বলা হয় সম্পৃক্ততা বা স্যাচুরেশন। ঠিক আছে, সফট আয়রন ভার্সেস হার্ড স্টিল, দেখো কি বলছে, রিটেনটিভিটি ও কোরেসিভিটি কম, লুপটা সরু হয় এবং লসও কম হয়, ট্রান্সফরমারে সেই জন্য ব্যবহার করা হয়। ট্রান্সফরমারে সেই জন্য সফট আয়রন ব্যবহার করা হয়, কারণ এই সফট আয়রন ব্যবহার করলে কি হয় না কোরেসিভিটি বা রিটেনটিভিটিটা কম হয়, যার ফলে কি হবে না সেখানে লস কম হবে। ওকে, সেখানে লস কম হবে। দেখো হার্ড স্টিল কি বলছে, রিটেনটিভিটি এবং কোরেসিভিটি বেশি, লুপ প্রশস্ত, লসও বেশি। ওকে, তাহলে রিটেনটিভিটি বাড়লে লসও বাড়বে, আর যদি রিটেনটিভিটি কমে তাহলে লস কমবে। ওকে, বেশ। চুম্বকন কি বলছে, একক আয়তনের দ্বিমেরু ভ্রামক হচ্ছে চুম্বকন। হ্যাঁ, এখানে বলা আছে কিছু একক, যদি কাইএমটাকে আমরা কাপ্পা দিয়ে লিখেছিলাম, ওই একই ব্যাপার। ঠিক আছে, যদি কাইএম ঋণাত্মক হয় তাহলে হচ্ছে ডায়াচুম্বক, কাইএম ধনাত্মক ছোট হলে প্যারাচুম্বক, আর কাইএম খুব বড় হলে ফেরোচুম্বক, তার মানে এটা অয়স্চুম্বক, এটা অয়স্চুম্বক, পরাসচুম্বক আর হচ্ছে তিরস্চুম্বক। ঠিক আছে, ওকে। তারপরে কুড়ি টেম্পারেচার কি, এর ওপর ফেরোচুম্বক পদার্থ প্যারাচুম্বক হয়, এটা হচ্ছে কুড়ি টেম্পারেচার। বলো, আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, মোটামুটি ভাবে এটা হলো। এবার আমরা পড়বো ভূচুম্বকত্ব বা আর্থ ম্যাগনেটিজম। ঠিক আছে, বা আর্থ ম্যাগনেটিক ফিল্ড। দেখো একটা কথা বলি, তার আগে জানতে হবে যে পৃথিবীর মধ্যে চুম্বক ক্ষেত্র এলো কি করে, এটা একটা কোশ্চেন। বলছে পৃথিবীর ভেতরে আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু পৃথিবীর ভেতরে একটা ইমাজিনারি ম্যাগনেট আছে। ঠিক আছে, যার নর্থ পোলও আছে, সাউথ পোলও আছে, কিন্তু সম্ভব কি করে? পৃথিবীর ভেতরে বলছে ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার তুমি বলবে স্যার কি করে আছে, কি করে আপনি বুঝলেন? একটা ম্যাগনেটিক কম্পাসকে তুমি যদি যেদিকে খুশি ঘোরাও, সে কি সেই দিকে মুখ করে থাকবে? থাকবে না, দেখবে একটা নির্দিষ্ট দিকে ঘুরে গেছে। এবার ম্যাগনেটিক কম্পাসের কাঁটাটাও তো একটা ম্যাগনেট। ঠিক আছে, তাহলে একটা ম্যাগনেটকে টাচ না করে কে ঘোরাতে পারে? একটা ম্যাগনেটকে টাচ না করে আর একটা ম্যাগনেটই ঘোরাতে পারে। ঠিক আছে, তাহলে সেই ম্যাগনেট তো আমি কাছাকাছি কোথাও রাখিনি। হ্যাঁ, মাঝ সমুদ্রে আছি, কি করে ওখানে তো কোনো ম্যাগনেট নেই, কি করে ওরা ঘুরে যাচ্ছে? তখন বোঝা গেল যে না, তাহলে পৃথিবীর একটা নিজস্ব চুম্বক ক্ষেত্র আছে। ঠিক আছে, যদি মাটির ভেতরে কোনো একটা লোহার দণ্ড দীর্ঘদিন রেখে দিই না, তাহলে লোহার দণ্ডটা চুম্বকে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কেন হচ্ছে? তাহলে নিশ্চয়ই কিন্তু পৃথিবীর চুম্বক ক্ষেত্র আছে, যার দ্বারা প্রভাবিত হয়ে সেই লোহার দণ্ডটাও চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো জিওগ্রাফিক নর্থ সাউথের সঙ্গে ম্যাগনেটিক নর্থ সাউথ কিন্তু মেলে না। মনে করো এটা জিওগ্রাফিক নর্থ সাউথ, ভূগোলে তোমরা পড়েছো এইটা নর্থ এইটা সাউথ যদি হয়, তাহলে ম্যাগনেটিক নর্থ সাউথ হবে এইটা হবে নর্থ আর এইটা হবে সাউথ, এদের মাঝের একটা অ্যাঙ্গেল থাকে। বোঝা গেল? ক্লিয়ার? তো পৃথিবীর ভেতরে কেন এরকম হয়? দেখো, পৃথিবীর যে কোর, সেই পৃথিবীর কোরটাকে দুটো ভাগে আমরা ভাবতে পারি, একটা হচ্ছে ইনার কোর, একটা আউটার কোর। তো ইনার কোর মোটামুটি এই জায়গার অংশটাকে বলছি ইনার কোর, আর আউটার কোর মানে এইগুলাকে বলছি। তো ইনার কোরে
লোহা নিকেল থাকে কিন্তু কঠিন অবস্থায় থাকে, আর আউটার কোরে লোহা নিকেল থাকে কিন্তু সেইটা গলিত অবস্থায় থাকে। এবার পৃথিবী যখন প্রবল বেগে ঘুরছে না, তখন এই গলিত অবস্থায় থাকা লোহা নিকেলগুলোও কিন্তু হ্যাঁ সঞ্চারিত হচ্ছে, যার ফলে তার মধ্যে এবার ওই লোহা নিকেলের মধ্যে কিছু ডাইপোল আছে, সেগুলো তো ম্যাগনেটিক মেটেরিয়াল, তাহলে তার মধ্যে কিছু ডাইপোল আছে বা দ্বিমেরু আছে, সেই দ্বিমেরুগুলোর মধ্যে প্রবাহ সৃষ্টি হচ্ছে। আর যদি প্রবাহ সৃষ্টি হয় তাহলে সেখানে চুম্বকও সৃষ্টি হবে। দ্বিমেরুগুলা সব একই দিকে অ্যালাইন করছে, আর একই দিকে অ্যালাইন করার জন্য এখানে একটা চুম্বক তৈরি হয়ে যাচ্ছে, ইমাজিনারি চুম্বক তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সেই চুম্বকটাকে আমরা নাম দিচ্ছি ভূচুম্বক, ঠিক আছে। তাহলে কি বললাম না, পৃথিবীর আউটার করে, ইনার করে এগুলা কঠিন, এদের জন্য হচ্ছে না। আউটার করে, এই আউটার করে কি না গলিত অবস্থায় লোহা নিকেল এইসব আছে, ঠিক আছে। এবার পৃথিবী যখন ঘুরছে তখন এদের মধ্যে প্রবাহ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, যার ফলে একটা চুম্বক তৈরি হচ্ছে, ঠিক আছে। আর আমরা জানি যে তড়িৎ প্রবাহ যদি হয় তাহলে কিন্তু আমরা সেখানে চুম্বকও পাবো, ব্যাস হয়ে গেল। তো সেইটাই হচ্ছে পৃথিবীর চুম্বক ক্ষেত্র। আর এই পৃথিবীর চুম্বক ক্ষেত্র গোটা পৃথিবীকে কিন্তু আবিষ্ট করে আছে। তো আমাদেরকে কি পড়তে হবে, আমাদেরকে এখানে পড়তে হবে যে পৃথিবীর চুম্বক ক্ষেত্র প্রাবল্য আমরা কি করে বের করতে পারি, ঠিক আছে। একটা দণ্ড চুম্বকের ওপর পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রভাব কি কি, সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে এখানে পড়তে হবে। ওকে, মনে করো তুমি একটা দণ্ড চুম্বক বাজার থেকে কিনে আনলে, দিয়ে এখানে এসে এরকম করে, দাঁড়াও এক মিনিট, এখানে ঝুলিয়ে দিলে, এখানে একটা ম্যাগনেট কিনে এনে ঝুলিয়ে দিলে, ঠিক আছে। এবার যখনই তুমি ম্যাগনেটটাকে এইরকম করে ঝোলাবে, এ কখনোই এরকম করে থাকবে না, ঠিক এইরকম করে বেঁকে যাবে। একটা ম্যাগনেটকে মাঝখানে বেঁধে ঝুলিয়ে দিলে সে কোনোদিন স্ট্রেট থাকবে না, সে বেঁকে যাবে। কেন বেঁকে যাবে, এখানে কোশ্চেন এলো। তাহলে নিশ্চয়ই ওর মধ্যে পৃথিবীর চুম্বক ক্ষেত্র প্রভাব বিস্তার করছে, ঠিক আছে। আর যার ফলে সে মোটামুটি অনুভূমিক লাইনের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থাকবে, অনুভূমিক লাইনের সঙ্গে এরকম করে একটা অ্যাঙ্গেল করে থাকবে, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটাকে কি বলা হবে জানো, এটাকে আমি তারা ডটের লাইন দিয়ে দিই, এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় বিনতি কোণ। কি বলা হয় বললাম, অ্যাঙ্গেলটাকে বলা হয় বিনতি কোণ। এটা একদম মধ্যরেখা, চুম্বক মধ্যরেখা, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অনুভূমিক রেখার সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলো, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা। আর এই থিটাটাকে কি বলা হয় জানো, এটাকে বলা হয় বিনতি কোণ। কি বলা হয়, বিনতি কোণ। একে ইংরাজিতে বলে অ্যাঙ্গেল অফ ডিপ, অ্যাঙ্গেল অফ ডিপ, অ্যাঙ্গেল অফ ডিপ বা বিনতি কোণ। বলো, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। ওকে, কলকাতার বিনতি কোণ হচ্ছে 31 ডিগ্রি নর্থ। তার মানে কি বলো তো বাবা, তার মানে কলকাতার বুকে আমি যদি একটা দণ্ডচুম্বককে দড়ি বেঁধে ঝুলিয়ে দিই, তাহলে দেখবো যে অনুভূমিক রেখার সঙ্গে এই নর্থ পোলটা, দাঁড়াও ভালো করে বুঝিয়ে দিই জিনিসটা, এইটা মনে করো ম্যাগনেট, তো ম্যাগনেটের এটা নর্থ এটা সাউথ, যদি এরকম করে ঝুলিয়ে দিই দেখবো নর্থ পোলটা এরকম করে বেঁকে গেছে। আর এটা অনুভূমিক রেখা, তো অনুভূমিক রেখার সঙ্গে নর্থ পোলটা 31 ডিগ্রি কোণ করেছে, তো 31 ডিগ্রি নর্থ, ঠিক আছে, 31 ডিগ্রি কোণ করেছে কলকাতার, এটা কলকাতার 31 ডিগ্রি নর্থ। ওকে, তার মানে 31 ডিগ্রি নর্থ মানে বলতে কি তুমি কি বোঝো, একটা দণ্ডচুম্বককে সুতোয় বেঁধে ঝুলিয়ে দিলে অনুভূমিক রেখার সঙ্গে ওই স্থানে দণ্ডচুম্বকের যে মধ্যরেখা সেটা, বা ওই দণ্ডচুম্বকের উত্তর মেরু নিচের দিকে 31 ডিগ্রি কোণে থাকবে, ঠিক আছে, অনুভূমিক রেখার সঙ্গে 31 ডিগ্রি কোণ করে থাকবে। ওকে, বেশ ভালো কথা। এবার দেখো, এই যে তোমাকে আমি বলছি যে ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল মানে কোনটা, আমি যদি এই বরাবর একটা তল কল্পনা করি সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, আর এইটা কি, এটা হচ্ছে চুম্বক মধ্যতল। তো ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতলের মধ্যে একটা অ্যাঙ্গেল সবসময় থাকে, হ্যাঁ। তো সেই অ্যাঙ্গেলটা কত হয় কি হয় সেটা আমরা দেখব। দেখো, আমি যদি দেখি যে এখানে আমি একটা ছবি আঁকি, এখানে প্রথমে আমি একটা ছবি আঁকি, এইটা হচ্ছে চুম্বক মধ্যতল, আর ঠিক আমি ভৌগোলিক মধ্যতলটা পাশে আঁকবো, এইটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, ঠিক আছে, ঠিক বইয়ের পাতার মতো মনে করো, ঠিক আছে। তো চুম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যে একটা কোণ আছে, সেটাকে আমি ডেল্টা ধরছি। এবার তুমি একটা ম্যাগনেটকে এখানে যে ঝুলিয়ে দেবে, ও টুক করে এরকম হয়ে যাবে,
তাহলে এই দিকে কেন হচ্ছে? কারণ এইদিকে ভূচুম্বক প্রাবল্য কাজ করছে। সেই ভূচুম্বক প্রাবল্যকে আমি আই ধরছি, এটাকে আমি আই ধরলাম, সেটা তো ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে ভূচুম্বক প্রাবল্যের আবার দুটো উপাংশ আছে। কি কি উপাংশ? এই একটা উপাংশ, এই একটা উপাংশ, কারণ ও যেহেতু একটা ভেক্টর রাশি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি কি বলবো? যে এই দিকটা হবে আই কস থিটা, আর এই দিকটা হবে আই সাইন থিটা। ঠিক আছে, এইটা হবে আই কস থিটা। ঠিক আছে, দাঁড়াও, এটা আমি এখানে লিখবো, এখানে জায়গা হবে না, এখানে ভালো করে লিখবো। আমি ধরে নিলাম ভূচুম্বক প্রাবল্যের এই দিকের উপাংশটাকে এইচ আর এই দিকটাকে ভি, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। ওকে, বেশ। এবার তুমি বলবে, দেখুন স্যার, তাহলে এইচ মানে হচ্ছে গে আই কস থিটা, আর ভি মানে হচ্ছে গে আই সাইন থিটা। বলো, আশা করি ক্লিয়ার। তাহলে আইটা কি তোমরা পাশে লিখে নাও, আমি বলে দিচ্ছি। আই হচ্ছে ভূচুম্বক প্রাবল্য, এইচটা কি ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, ভিটা কি ভূচুম্বক প্রাবল্যের উল্লম্ব উপাংশ, থিটাটা কি বিনতি কোণ, আর ডেল্টাটা কি বিচ্যুতি কোণ। ঠিক আছে, থিটাটা কি বললাম? বিনতি কোণ। আর ডেল্টাটা কি? বিচ্যুতি কোণ। স্যার বিচ্যুতি কোণ কাকে বলে? কোনো স্থানে চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যে কোণকে বিচ্যুতি কোণ বলে। আবারও বলে দিচ্ছি, কোনো স্থানে চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যে কোণকে বিচ্যুতি কোণ বলে। আশা করি ক্লিয়ার। ওকে, চলো তাহলে আমি যদি বলি যে ভি বাই এইচ ইকুয়াল টু কত, তুমি বলবে স্যার সাইন থিটা বাই কস থিটা, তার মানে স্যার ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা। দেখো, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আর যদি বলি যে ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার কি হবে, তখন তুমি বলবে যে স্যার এটা আই স্কোয়ার হবে। তাহলে আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু রুট আন্ডার স্যার ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এই দুটো ফর্মুলা কিন্তু ভাই তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আর একটা জিনিস পেয়ে যাবে ডাইরেক্ট, যে ভি ইজ ইকুয়ালস টু এইচ ট্যান থিটা। ভি ইজ ইকুয়ালস টু এইচ ট্যান থিটা। বলো, আশা করি ক্লিয়ার। ডান। দেখো, এবার আমরা কিছু অঙ্ক করব। কি কি অঙ্ক আছে দেখা যাক। ঠিক আছে, একটি বার চুম্বকের চুম্বক দ্বিমেরু ভ্রামক 2 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, একে 0.5 টেসলা চুম্বক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে রাখা হয়েছে। চুম্বকের ওপর ক্রিয়াশীল টর্ক কত? ঠিক আছে, আমি বলে দিয়েছি ফর্মুলা। টাও ইকুয়াল টু কি না, টাও ইকুয়াল টু, আচ্ছা টর্ক জানতে চেয়েছে, কি কি বলে দিয়েছে একবার দেখো। দেখো, দ্বিমেরু ভ্রামক বলে দিয়েছে পিএম, আর এইটা কি 0.5 টেসলা মানে চৌম্বক ক্ষেত্রও বলে দিয়েছে। তাহলে তো খুব সহজই হয়ে গেল, টাও ইকুয়াল টু পিএম ইন্টু বি ইন্টু সাইন থিটা, কারণ পিএম ক্রস বি। ঠিক আছে, পিএম তো বলাই আছে ভাই 2, আর বি কত 0.5 মানে হাফ, আর সাইন 30 মানে কত? সাইন 30 মানেও হাফ। তাহলে এদিকে 2 কাটলো 2 কাটলো, তাহলে টাও ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে উত্তর কত? টাও ইজ ইকুয়ালস টু 0.5 নিউটন মিটার। বলো, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। চলো, একটি চুম্বকের দ্বিমেরু ভ্রামক এত, একে 0.2 টেসলা ক্ষেত্রে লম্বভাবে রাখা হয়েছে, টর্ক কত? লম্বভাবে যদি রাখা হয় একটা দ্বিমেরুকে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা হলে সাইন 90 হয়ে যাবে। তাহলে টাও ইকুয়াল টু কত হবে? পিএম বি সাইন থিটা। পিএম তো বলাই আছে 5, ঠিক আছে, বি কত 0.2, তার মানে 2/10, আর সাইন 91, তাহলে 5 2 এ 10, 2 2 কাটলো, তাহলে 1 হবে উত্তর। তাহলে 1 নিউটন পার মিটার হবে উত্তর, মানে 1 নিউটন মিটার, সরি 1 নিউটন মিটার। ওকে, কারণ টর্কের একক হচ্ছে নিউটন ইন্টু মিটার। বলো, আশা করি ক্লিয়ার। তো চলো এবার নেক্সট কোশ্চেনে চলো কি বলছে দেখো। একটি চুম্বকের ওপর সর্বাধিক টর্ক 0.8 নিউটন মিটার, চৌম্বক ক্ষেত্রের মান 0.4 টেসলা, তাহলে চুম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে? দেখো, চুম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে বলো, কি হবে? কোশ্চেনটাকে ভালো করে পড়ো তোমরা। ওকে, সর্বাধিক টর্ক বলা আছে, সর্বাধিক টর্ক মানে টাও। টাও কত বলা আছে? টাও ইকুয়াল টু, আমরা তো জানি পিএম বি, সাইন 90 যখন হবে তখন সর্বাধিক টর্ক, তাহলে সাইন 91, 0.8 বসিয়ে দাও, 0.8 তার মানে 8/10। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র 0.4, আর পিএম বের করতে বলেছে, পিএম, আর 0.8টা বলা আছে 0.4, তার মানে 4/10। ঠিক আছে, 4/10, তাহলে 4 2 8, 10 10 কাটলো, তাহলে পিএম সমান 2, কত হয়ে গেল?
PM সমান 2, তাহলে PM সমান 2, ব্যাস ডান। নেক্সট কোশ্চেন চলো। একটি বার চুম্বকের দৈর্ঘ্য 10 সেমি এবং মেরু শক্তি 4, চুম্বক দ্বিমেরু ভ্রামক কত? PM। ঠিক আছে, বেশ। মেরু শক্তি 4, ওকে, আর দৈর্ঘ্য কত? 10 সেমি, তার মানে 10/100, তাহলে 10 10 100, তাহলে 0.4। দেখো, আশা করি ক্লিয়ার। 0.4 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেন দেখো। একটি চুম্বকের দ্বিমেরু ভ্রামক এত, 60 ডিগ্রি কোণে রাখা হয়েছে, বিভব শক্তি কত? ঠিক আছে, বিভব শক্তি কত? এই জায়গাটা আমি মোস্ট প্রবাবলি স্কিপ করে গেছি। দেখো, ইউ ইকুয়াল টু, বিভব শক্তিকে ইউ দিয়ে লেখা হয়, বা ইউ এম যা লিখবে লিখো, মাইনাস PM ডট বি, তার মানে মাইনাস PM/B cos থিটা। তোমরা উত্তর বের করো, কমেন্ট সেকশনে জানাও, ফর্মুলা বলে দিয়েছি। একটি চুম্বকের বিভব শক্তি -4 জুল, দ্বিমেরু ভ্রামক 10 অ্যাম্পিয়ার, ক্ষেত্রের মান এত, তাহলে ক্ষেত্রের সঙ্গে কোণ কত, মানে থিটা বের করতে বলেছে। চলো দেখা যাক। তাহলে বিভব শক্তি 4, তাহলে -4 ইকুয়াল টু মাইনাস, ওকে, দ্বিমেরু ভ্রামক 10, তাহলে 10, ঠিক আছে, ইন্টু আর কি বলেছে 0.5 মানে হাফ, ইন্টু cos থিটা, ব্যাস ডান। তাহলে এবার cos থিটা কত হবে দেখো, এইদিকে মাইনাস মাইনাস কেটে গেল, 5 2 5 10, 2 2 4, তাহলে cos থিটা ইকুয়াল টু 5 চলে এলো ভাই, 10 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। একটি চুম্বকের বিভব শক্তি -4, দ্বিমেরু ভ্রামক মানে PM বলেছে 10, ক্ষেত্রের মান মানে B বলে দিয়েছে, মাইনাস PM ডট বি cos থিটা। বেশ 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 4/5 না, 4/5 তো অ্যান্সার আসছে না। এই কোশ্চেনটা কোনো একটা টাইপিং ভুল আছে, ঠিক আছে, নাহলে এই ভ্যালু আসবে না। ওকে, এটা একটু ভুল আছে, বেশ, কারণ -4 জুল যেহেতু বলাই আছে এখানে, দ্বিমেরু ভ্রামকও বলা আছে, একটা ভ্যালুও এখানে আসবে না। 0.5 টেসলা, 0.5 টেসলা মানে হাফ। ওকে 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 ওকে, না আসবে না। ওকে চলো নেক্সট কোশ্চেন চলো। দেখো, একটি চুম্বকের দ্বিমেরু ভ্রামক, আচ্ছা আর একটা জিনিস দেখি এখানে, cos থিটা তো 4/5, 1/5 মানে কত, 0.2 আসবে না, না ঠিক আছে। দেখো, একটি চুম্বকের দ্বিমেরু ভ্রামক এত, একে এত ক্ষেত্রে রাখা, সমান্তরালে রাখা হয়েছে, টর্ক কত? পেরে যাবে ভাই, ইজি, ঠিক আছে। সমান্তরালে রাখলে কত, থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, আর টর্কের ফর্মুলাতে সাইন থিটা আছে, তাহলে সাইন থিটা 0, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলো। পৃথিবীর অনুভূমিক চুম্বক ক্ষেত্র এত, একটি চুম্বকের দ্বিমেরু ভ্রামক এত, কম্পন কাল 2 সেকেন্ড, তাহলে জড়তা ভ্রামক কত? বাহ, কম্পন কাল 2 সেকেন্ড, তাহলে জড়তার ভ্রামক কত? বলো কি হবে? দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট তো আছে, হ্যাঁ। দেখো, জড়তা ভ্রামক জানতে চেয়েছে যেহেতু, তো ফর্মুলাটা আমি একটু বলে দিই। টি সমান 2π রুট আন্ডার, এইরকম কোশ্চেন যদি দেয় যে পর্যায়কাল বলে দিয়েছে, কম্পনের কাল বলে দিয়েছে না 2 সেকেন্ড, হ্যাঁ, তখন এই ফর্মুলাটা হবে টি সমান 2π I/mb। আসলে তোমাকে বের করতে বলেছে আইটা, স্যার এমটা কি, এম মানে PM, ওই এমও যা PMও তাই, কোথাও কোথাও এম ধরে, কোথাও কোথাও PM ধরে। এবার এই ফর্মুলাটা এম দিয়ে পুরোপুরি অভ্যস্ত আমরা, সেই জন্য আমরা এম বলে ফেলি এটা, ঠিক আছে। I/mb একই ব্যাপার। এবার তোমাকে বের করতে কি বলেছে, আই, তাহলে আই যদি বের করতে বলে দুদিকে স্কোয়ার করে দাও না, তাহলে I ইকুয়াল টু কত হবে, MB টি স্কোয়ার বাই 4π²। ব্যাস, তুমি সব ফর্মুলা বসাবে, অ্যান্সার চলে আসবে। দেখা যাক না, ফর্মুলা বসানো যাক, দেখি কি আসছে। দেখো, তোমাকে বলে দিয়েছে এম, বলে দিয়েছে এম কত, এম বলা আছে দ্বিমেরু ভ্রামক 2 বলা আছে, 2 M2, আর বি কত, বি বলা আছে 0.36 ইন্টু 10⁻⁴। দেখো, আমি এইগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না, কারণ এই ডিজিটগুলো সব আলাদা আলাদা আছে, তাহলে আমি শুধু একটুখানি ওই প্রথমকার ডিজিটগুলোকে ক্যালকুলেশন করবো, 10-এর পাওয়ারগুলোকে ছাড়বো, দেখা যাক দিয়ে অ্যান্সারটা বের করবো। তাহলে বি কত, 0.36, কারণ আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া নেই। 2 সেকেন্ড, 2 সেকেন্ড মানে 2 স্কোয়ার হচ্ছে কি 4 ডিভাইডেড বাই পাই, বেশ, পাইটাকে পাই রাখলাম, আর পাই স্কোয়ার 3.14, 3.14 মানে হচ্ছে 3 স্কোয়ার 9, ঠিক আছে, 3 স্কোয়ার 9, ব্যাস এইটা আসছে। দেখো, আশা করি ক্লিয়ার। বেশ, দেখো এটা আসছে 2 36, এখানে 4 4 কেটে দাও, 4 4 কেটে দাও, বেশ, তাহলে 2 36 72, 72/9 মানে 9 8 72, এই যে 2 36 72, ঠিক আছে, 72/9, তার মানে 9 8 72,
ঠিক আছে, এখানে কোনটার সঙ্গে মিলছে বলো তো? এখানে কাছাকাছি কোনটা আসছে? হুবহু তো মিলবে না, ঠিক আছে, কিন্তু কাছাকাছি কোনটা আসছে? তাহলে কাছাকাছি 72 যেহেতু এসছে, তাহলে কাছাকাছি আমরা এই অ্যান্সারটা কারেক্ট করবো, কারণ যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া নেই, আমাদেরকে অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হবে। পৃথিবীর অনুভূমিক উপাংশ এত গজ এবং ডিপ কোণ মানে বিনতি কোণ, হ্যাঁ এটা ইংলিশে আছে, ঠিক আছে। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র কত? এটা ইজি আছে। পৃথিবীর অনুভূমিক উপাংশ মানে কত? অনুভূমিক উপাংশ মানে হচ্ছে কি এইচ। এইচ ইকুয়াল টু কি ছিল জানো? এইচ ইকুয়াল টু ছিল আই কস থিটা, নাকি? আই কস থিটা ছিল, ঠিক, আই কস থিটা। ওকে, বেশ, সেটা বলে দিয়েছে 0.3, সেটা বলে দিয়েছে 0.3, দ্যাট ইজ ইকুয়ালস টু আই ইন্টু কস 60 হাফ, তাহলে আই পেয়ে গেলে না 0.6। ওকে, 0.6। তো চৌম্বক ক্ষেত্র কত? ও পেয়ে গেলাম তো, তাহলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র 0.60 গজ। নেক্সট দেখো, পৃথিবীর মোট চৌম্বক ক্ষেত্র 0.5 গজ, তার মানে আই বলে দিয়েছে। ডিপ কোণ এত, অনুভূমিক উপাংশ কত, মানে এইচ বের করতে দিয়েছে। এইচ ইকুয়াল টু আই কস থিটা। তো আই কস থিটা যদি হয়, আই তো বলাই আছে, আই কত, আই 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 বলা আছে 0.5, তার মানে হাফ। আর কস থিটা মানে হচ্ছে কস 60 মানে হচ্ছে হাফ, তাহলে 1/4, ঠিক আছে। আর 1/4 মানে 0.25 গস, ঠিক আছে, ডান। নেক্সট কোয়েশ্চেন দেখো, অনুভূমিক উপাংশ 0.4 গস এবং উল্লম্ব উপাংশ 0.4√3 গস, তাহলে ডিপ কোণ কত? দেখো, অনুভূমিক উপাংশ বলা আছে 0.4 গস, তার মানে এইচ বলা আছে, এইচ বলা আছে 0.4। আর উল্লম্ব উপাংশ তার মানে ভি, ভি কত বলা আছে? 0.4√3। ওকে, তাহলে ডিপ কোণ কত? দেখো আমরা এটা জানি যে ভি ইকুয়াল টু এইচ ট্যান থিটা। ওকে, তাহলে ভি বাই এইচ ইকুয়াল টু কত? এক্ষুনি আমি তোমাদেরকে পড়িয়ে এলাম ভি ইকুয়াল টু এইচ ট্যান থিটা। তাহলে ভি বাই এইচ কত হবে? ভি বাই এইচ হবে, তুমি ভি বাই এইচ ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কত? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 0.4 বাই 0.4, আচ্ছা 0.4√3 আছে না, ভি ইকুয়াল টু, তাহলে কেটে দাও, তাহলে √3, √3 ভ্যালু ট্যান কত ডিগ্রি? তার মানে ট্যান 60 ডিগ্রি। বলো ক্লিয়ার কিনা? ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3। উল্লম্ব উপাংশ 0.6 কস, অনুভূমিক উপাংশ 0.2√3, ডিপ কোণ কত বের করবে? সেম কোয়েশ্চেন। নেক্সট দেখো, ডিপ কোণ 45 ডিগ্রি এবং মোট ক্ষেত্র 0.4 গস, অনুভূমিক উপাংশ কত? ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো যে এইচ ইকুয়াল টু, ঠিক আছে, আই কস থিটা। বসাও, অ্যান্সার কমেন্ট সেকশনে জানাও। নেক্সট দেখো, অ্যান্সার কমেন্ট সেকশনে জানাও। নেক্সট দেখো, ডিপ কোণ 30 ডিগ্রি, অনুভূমিক উপাংশ 0.3 গস, উল্লম্ব উপাংশ কত? ডাইরেক্ট ভি ইকুয়াল টু এইচ ট্যান থিটা, ভি ইকুয়াল টু এইচ ট্যান থিটা। তাহলে এইচ বলা আছে, এইচ কত? এইচ হচ্ছে 0.3, ঠিক আছে। আর ট্যান থিটা কত? ট্যান থার্টি মানে হচ্ছে 1/√3, ব্যাস টান। তাহলে 0.3/√3, তার মানে কত হবে? 0.3/√3। এক কাজ করো, ওপর নিচে √3 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে, দেখো, √3 গণিত 0.3/3, তাহলে 3 কেটে গেল, 0.1, √3 হচ্ছে 1.732, ঠিক আছে, তার মানে 0.173 অ্যান্সার, ঠিক আছে, কারণ হচ্ছে 0.1 আছে, তাহলে 0.173। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। একটি চুম্বকের মেরু শক্তি 5, ঠিক আছে, এবং চুম্বক দৈর্ঘ্য 8, দ্বিমেরু ভ্রামক কত? দ্বিমেরু ভ্রামক হচ্ছে কি পিএম, পিএম ইকুয়াল টু 5 ইন্টু, ওকে, 8। এবার 8টা তো সেন্টিমিটারে আছে না, নেবো না, তাহলে 8/100 করে দেবো, 8/100, তাহলে 5 20 100, 4 2 8, 4 5 20, তাহলে 0.4, ঠিক আছে, 0.4 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। দেখো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, একটি চুম্বকের দ্বিমেরু ভ্রামক 3, একে 0.6 টেসলা ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে রাখা হয়েছে, টর্ক কত? তাহলে টাও ইজ ইকুয়ালস টু, দেখো, টাও ইজ ইকুয়ালস টু কি? পিএম তো বলাই আছে, ইজি আছে ভাই, পিএম বলাই আছে, ডাইরেক্ট ফর্মুলা বসাও, পিএম পিএম ইন্টু বি সাইন থিটা, ডাইরেক্ট বসাও, অ্যান্সার চলে আসবে, ইউ উইল গেট দ্য অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, চৌম্বক বিভব শক্তি -3 জুল, ক্ষেত্রের মান 0.5 টেসলা, কোণ 60 ডিগ্রি, তাহলে দ্বিমেরু ভ্রামক কত? পিএম, এরা পিএমটাই বের করতে দিয়েছে, ঠিক আছে, পিএমটাই বের করতে দিয়েছে। আচ্ছা, বিভব শক্তি, বিভব শক্তি মানে কি? একটু আগেই বললাম, ইউএম, ইউএম ইকুয়াল টু মাইনাস পিএম বি কস থিটা। ওকে, তো ইউএম তো বলাই আছে 3, ওকে, পিএম বের করতে বলেছে, বেশ, বি কত? বি হচ্ছে কি এখানে 0.5 মানে হাফ, আর কত বলেছে? cos 60, সেটাও হাফ, ঠিক আছে, তাহলে পিএম ইজ ইকুয়ালস টু কত হলো?
পিএম ইকুয়ালস টু 2 2 4 4 3 12, তাহলে পিএম ইকুয়াল টু 12, তাহলে 12 অ্যান্সার আছে নাকি দেখে নাও, এই দেখো 12 অ্যান্সার আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলো। অনুভূমিক উপাংশ 0.25 গজ, ডিপ কোণ 45, মোট ক্ষেত্র কত? অনেক করে দিলাম, এবার সেগুলো তোমরা এবার নিজে বের করো, ঠিক আছে। এই অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে। লাস্ট কোশ্চেন, এটাও কমেন্ট সেকশনে জানাবে, একদম ইজি। মোট ক্ষেত্র এত, ডিপ কোণ 30 ডিগ্রি, উল্লম্ব উপাংশ কত? তার মানে তোমাকে ভি বের করতে বলেছে। ভি সমান কত? ভি সমান হচ্ছে গিয়ে আই সাইন থিটা, ব্যাস এটা অ্যান্সার জানাবে। তো চলো, ব্যাস যা কিছু ছিল মোটামুটিভাবে আমরা কমপ্লিট করে দিলাম। সিলেবাসে যা কিছু আছে, মানে এই চ্যাপ্টার থেকে সিলেবাসে যা যা ছিল আমাদের কমপ্লিট হয়ে গেল। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।